আমরা ডেকে নিচ্ছি অমৃতা সরকারকে গল্প পড়ার জন্য। গল্পের নাম রুয়া। রুয়া রুয়া হাঁটু অবধি জলে ডুবে থাকা শরীরগুলান ধানের ক্ষেতের এধার থেকে ওধার হাওয়ায় তীরতীরাচ্ছে যেন। এক সুত হিসাবে ভুল নেই, এমনি করে ধান রুয়া চলে। পায়ের গোছটা অনেকক্ষণ ধরে চিনচিন করছে, তবু একবারও মাজা সোজা করেনি বোচার মা। চামড়ায় সেঁটে থাকা যোগগুলি রক্ত খেয়ে টোবা টোবা হয়ে উঠেছে। কানের কাছে মুখ এনে সুজিতের বউ বলে, শুনোসনি বোচার মা, সুলতার আবার প্যাট হইছে। না শোনার ভান করে সে শোনে সবটাই, ভাবে কখন জল থেকে উঠে যোগগুলো ছাড়াবে পা থেকে। দাঁত কিরমিরিয়ে সে বলে, শুষে নে, কত শুষবি, ধরবো এখন। জলদি হাত চালিয়ে ক্ষেতের অন্য ধারে চলে আসে সে। আলে থ্যাপ করে বসে দুই আঙুলে টেনে টেনে তোলে জোঁক, একটার সাথে আরেকটা পেঁচিয়ে গিট মারে। বরাবর লবণের স্বাদে মরণের স্বাদ পাওয়া জোঁক হকচকানোর আগেই পিচ রাস্তায় পড়ে শুকিয়ে ওঠে। তাড়িয়ে তাড়িয়ে খেলাটার মজা নেয় বোচার মা। খালপাড়ের এই 1.5 বিঘা জমিতে আর 3 দিনের ভিতর রোয়াগাড়া শেষ করতে হবে। জলের ওপরে সূর্যের সাদাটে ছায়াটা ভেঙে ভেঙে যায়। ওই ভাঙনের ওপর দিয়ে পোকাগুলো কেমন তিরি তিরি করে ক্ষণিকের আলপনা দেয়। একটা গা জ্বালা পোড়া বাতাস খালপাড়ের ঘোড়ানিমের গাছটার মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কেমন অস্থির করে তোলে। আর বসে থাকে না বোচার মা। খেতে জল শুকোনোর আগে ধান রুয়ে ফেলতে হবে। এই সময় মালিকও হাজিরা নিয়ে দর কষাকষি করে না। দূর থেকে ক্ষেতের দিকে নজর রাখে রায়ধন। ছাতা নিয়ে নিজে দাঁড়িয়ে থাকে ঠায়। এসব কাজে আপন ব্যাটাকেও খুব একটা ভরসা করে না সে। নিজে না দেখলে ব্যাটার হাতে তোলা হয়ে থাকলে আসাম থেকে খেদা খাওয়া ন্যাঙট সর্বস্ব নমশূদ্র ডুয়ার্সের সাজগোজ করা শহরে এসে বসতি করতে পারত না। শহরে কথাটা পুরোপুরি ঠিক না, শহরের বাইরেই এই পাড়া। মূল শহরে এক জায়গায় বাড়ি জমি কম দামে পেয়েছিল সে। টাকা পয়সা বিষয় না, ব্যাপার হয়েছিল ওইখানের বামুন কায়েত বাবুগোর লগে থাকা সম্ভব আছিল না। ওগোর চোখে নিজেরই দেখা খুব ছোট লাগতো। এর চাইতে নিজের জ্ঞাতি গোষ্ঠীর মাইন্ডসের লগে থাকাই ভালা। গ্রামের লোকেরা অনেক শুনেছে রায়ধন বুড়ার এই পীড়িতের কথা। নিজের জাতের লোকের প্রতি বাড়তি কোনো দরদ সে দেখায় না অবশ্য। বিশেষত কামলা নেওয়ার সময় মজুরি নিয়ে খ্যাঁচ খ্যাঁচ কম করে না বুড়া, এবং দরদ দেখায়নি বলেই বিঘাকে বিঘা জমি তার নিজের নামে করতে পেরেছে। গ্রামের লোকেরা অবশ্য বেশিরভাগই কোনো না কোনোভাবে তার জমিতে কামলা খাটে বছরভর। বোচার মাও সেই ঝাঁকের কই। 1.5টা তো পেট, গায়ে গতরে খেটে গুজরান করে নেয়। ওই খানকির পো, সৈরা বস, কান্ধে উঠবি নাকি? সৈরাই তো বইসি, যা ওই কোনায় গিয়ে বস। কেন? ভেদা মারাম মুহে, কথা কবি তো। বোচার মুখে উদ্যত লাথিটা সুনীল মাস্টারকে দেখা মাত্র নামিয়ে ফেলে মানিক। তবু 2-4 সেকেন্ড দেরি হয়েই যায় এবং মাস্টার ঘটনাটা দেখেই ফেলে। কিরে হারুর পোলা, ঠ্যাং খুব লম্বা হয়েছে, কাটন লাগবো, কথা কইস না কেন? মানিক চুপ করে থাকে। কথা কইলেই এখন নীল ডাউন, জানে সে। সুনীল মাস্টারের জোড়াজড়িতেই মা তাকে এই প্রাইমারি স্কুলে ভর্তি করেছে, নইলে বোচা কোনো দিন স্কুলের 10 হাতের মধ্যেও আসতো না। পড়তে ওর ভাল লাগে না। তার চেয়ে ঘরের পাশের জিগা গাছটায় উঠলে সে দেখতে পায় পাড়ার খাপছাড়া বাড়িগুলান, তার পাশে বাঁশঝাড়, তারপরে রাসমেলার মাঠ, মাঠের কোণে রাখালের দোকান, দোকানে বুট ভাজা কিনতে আসা হাফ প্যাডেল সাইকেলের সবিতা। ওর পেছনে ওর মা হাত পা নেড়ে কি বলতে বলতে এগোয়। দূর থেকে কিছুই শুনতে পায় না বোচা, কিন্তু গাছের ওপর থেকে এইসব দেখে টেলিভিশন দেখার মতো আমোদ হয়। আসল টেলিভিশনের মজা অবশ্য এর ধারে কাছে আসে না। সন্ধে হতে না হতে স্কুলের গালাগালিগুলো ভুলে যায় সে। ল্যাচ তুলে দৌড়োয় মানিকদের বাড়ির দিকে। আর খালি সে কেন, পাড়ার সবাই জড়ো হয় মানিকদের বাড়িতে। ঘরে ঢুকতে পায় বুড়ো বুড়ি পালের গোদারা, বারান্দার মাদুরে পাছা ঠেকাতে পারে তাদের বৌঝিরা। পোলাপানগুলা উঠানে হরির লুটের বাতাসার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরই মধ্যে কোনো এক কোনাকাঞ্চিতে প্রায় অদৃশ্য হয়ে থাকার চেষ্টা করে বোচা। মানিক প্রথমে কাঠের বাক্সের কপাট খোলে, তারপর কানে মোচড় দিয়ে টেলিভিশন চালু করে। সকলে তার দিকে ড্যাবা ড্যাবা চোখে, প্রশংসার চোখে তাকায়। দূরদর্শনে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। প্রথমে কিছুক্ষণ বিজ্ঞাপন,
একজোড়া মাঘ ভাতার হাসি মুখে এসে বলে, হাম দো হামারে দো, ছোটা পরিবার সুখী পরিবার। এরপর ওয়াশিং মেশিন, নিরমা, কোলগেট, টুথপেস্ট সব মুখস্থ বোচার। এই সবের পরেই আসল জিনিসটা শুরু হয়, ওম নমঃ শিবায়। ভাষা বেশিটা না বুঝলেও বেশ ভক্তি নিয়ে শিবের নাচন কোদন দেখে সবাই। খানিক পর কেউ একটা বলে, এবার বিটিভি ধর না রে, অ্যান্টেনাটা ঘুরা। ভক্তিরসের হিন্দি ডোজের পর সকলের বাংলাদেশের নাটক দেখতে মন চায়। অ্যান্টেনা ঘুরিয়ে হালকা কান মোচড়ালে টেলিভিশন দেখায় বিটিভি বাংলাদেশ। থম মেরে থাকা ভক্তিভাবটা কেটে গিয়ে সবাই চিলুবিলু করে। মানিকের চোখে পড়ার আগেই শুট করে কেটে পড়ে বোচা। মানুষের সমবেত নিঃশ্বাসের উত্তাপে বাতাসে উঠোনের বাতাস থম মেরে ধরে। লেবু ঝোপে একটা দুটো ফুল অন্ধকারে উসখুস করে পাপড়ি মেলে। কুয়োর পাশ দিয়ে যেতে যেতে বোচা ভাবে একদিন এই টেলিভিশনটা চুরি করবে, বড় হয়ে। বড় হলে সে বুড়ুদার মতো হবে। বুড়ুদার ঘরের বেড়ায় চারদিকে খালি বচ্চন আর মিঠুনের ছবি আটকানো। বুড়ু বাড়িতে থাকে না খুব বেশি, মাসে এক কি দুবার পয়সা দিতে আসে। তখনই মন দিয়ে ছবির পর ছবি মুলিবাসের বেড়ার ওপর সেটে দেয়। ওদের ছাপড়ার ঘরের মেঝে পাকা হচ্ছিল। আধা আধি কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায় কাজ, টাকা আসে না, বুড়ুও আসে না। 2.5 মাস পর নতুন রাস্তার কালভার্টের নিচে একটা বস্তার ভেতর পাওয়া যায় পিস পিস করে কাটা বুড়ুকে। গোটা পাড়ার লোক গেছিল ঘটনাটা দেখতে। শনিবার বিকেলে মানিকদের বাড়িতে বচ্চনের বই দেখতে যাওয়ার সময় যেমন ভাব হতো সবার মুখে, সেই একই ভাব দেখেছিল বোচা সেদিন। বুড়ো হতে অনেক দেরি, বড় হতেও। মরতে যে কত দেরি সে হিসেবও সে করতে পারে না। মানিকদের বাড়ির কুয়ার রিংয়ের ভেতর মুখ বাড়িয়ে নিজেকে দেখার চেষ্টা করে সে। জলে যে কাঁপা কাঁপা ছায়া পড়ে তার মুখে থু করে ছ্যাপ ফেলে বোচা। থুতুটা থপ করে ছোট একটা আওয়াজ করে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে জলের বৃত্তে। ভাঙাচোরা ছায়া নড়ে ওঠে আরও। বোচার মনে হয় ওই মাথাটা অন্য মানুষের। ভয় লাগে তার। ভয়টাকে 2 দাঁতের মধ্যে চেপে সে কিরমির করে, খা শালা মানিক, গুষ্টিসুদ্ধা খানকির ছেলের ছ্যাপ খা। লেবুর ঝোপ থেকে 2টো ডবকা দেখে লেবু ছিঁড়ে বাড়ির দিকে হাঁটা দেয় বোচা। মনটা ফুরফুরে লাগে। কালো নুনিয়া ক্ষেত বরাবর আল দিয়ে এগোয়। 2 দিকে ধান গাছের ব্লেডের মতো পাতা পায়ে ঝাপট মারে তার। তাড়াতাড়ি চলতে গিয়ে চোখ পড়ে রায়ধন বুড়ার জমির দক্ষিণের উঁচু ঢিবিটায়, ঢিবির মন্দিরে, মন্দিরের গায়ে ঝামড়ানো বেল গাছে। বুকের ভেতরটা ধরাস ধরাস করে। রাম রাম বলতে থাকে বোচা। কোনো মতে এই আলটা পার করলেই তাদের বাড়ি। রান্নাঘর থেকে ধোয়ার কুণ্ডুলি বেরিয়ে এসে ধান ক্ষেতের ওপর সাদা চাদরের মতো ঝোলে। নুনিয়া আতপের গন্ধ লেপটে থাকে ওই চাদরে। এইসব সময় রায়ধন নিজের খলানে উবুত হয়ে বসে। অন্ধকারে ক্ষেতের ধান চোখে আসে না তার। নাক সরু করে গন্ধ নেয়। মনে মনে ধন্যবাদ দেয় ভগবানকে। দেশভাগ না হলে সে আসামে ঢুকতো না। আসাম থেকে বাঙালি খেদাও না হলে সে জলপাইগুড়ি আসতো না। আর জলপাইগুড়ি না আসলে চৌধুরী পাড়ার মিয়াদের এই বাড়ি জমি খলানো অত সস্তায় পেত না। দিনরাত এক করে জমি বহরে বাড়িয়েছে সে। এখন এর ভবিষ্যৎ ভেবে ঘুম আসে না রাতে। রায়ধনের 2 ছেড়ি, বউটা পোয়াতে হইছে আবার, কিন্তু এইবারও যদি ছেঁড়া না হয় তাইলে কি উপায় হইব? দেশের আইনে অহনো মেয়ে সন্তানের জমির ওপর অধিকার নাই। আতঙ্কে দিশাহারা লাগে তার। সে চোখ বুঝলে কৃষ্ণধন এই জমি টিকিয়ে রাখতে পারবে? তার ভাই রায়ধন আর তার বেটাগুলা থাবা বসানোর জন্য আকুপাকু করতেছে না? ব্যাবাক লুট হইয়া যাইব, বেহাত হইয়া যাইব। একটা ছেঁড়ার লাইকা এত ভেজাল, কিন্তু পোলা কি নাই? বেটার ছেলে নিজের ঘরের মাগরে সুইদ্দা একটা ছেঁড়ার জন্ম দিতে পারো নাই, খানকিরে সুইদ্দা বেটার বাপ হইস। ওই খানকির বেটা বোচা তার সাধের খ্যাত খলিয়ানের মালিক হবে এই কথা ভাবতেও তার বুক ফেটে যায়। এই অনাচার সে দেখতে পারবে না। বিড়বিড় করে বুড়া অভিশাপ দেয়, শতক্ষরীরা মরুক। সে বুলিটুলির মার মৃত্যু কামনা করে না বোচার মায়ের বোঝা যায় না। নুনিয়া ধানের ক্ষেতে সরসর করে বাতাস বয়। ধানের পায়ের গোছ মিহি কাদায় আরও ডুবতে থাকে। পায়ের উপর দিয়ে টাকি মাছ দলকে দল চলাফেরা করে। বাতাস আর টাকি মাছের এই খেলা চলে রাতভর। ঝামর ঝামর ধানগুলোকে ব্যতিব্যস্ত করে ফেলে। কার্তিকের রাতে ঝরতে থাকা ওষ
বুকের ওপর নিতে চেয়ে আনচান করে উদাম ধানের ক্ষেত। আজ সারাটা দিন ধানের ডুলি সাফ করেছে সুলতা। বাড়ির কামকাজের জন্য ঝি চাকর রাখে না শ্বশুর। শাশুড়ি মরার পর বেবাক কাজ তাকেই সামলাতে হয়। সংসারের 100 ঝুটঝামেলার পর বুলিটুলির খোঁজও রাখতে পারে না সে ঠিকমতো। মেয়েগুলা ডাঙ্গর হইতেছে, নজর রাখা লাগে অহন। নিজের শরীর নিয়েও নাজেহাল সে, ভারী শরীর আলসেমি করতে চায়। গরম তেলে তেজপাতা লালমরিচ ছাড়তেই কাশি ওঠে তার। খুন্তি নাড়ায় কড়াইয়ে, আর ভয়ে তার হাত আলগা হয়ে আসে। এইবারও যদি পোলা না হয়, কৃষ্ণধন আবার বিয়া বসবে, না ওই মাগির কাছে যাবে? কার্তিকের অস্পষ্ট জ্যোৎস্না রাত গড়াতে স্পষ্ট হয়। তাদের ঘরের জানালা দিয়ে দেখা যায় ধান ক্ষেত, তারও পরে বাঁশঝাড়ের কোল ঘেঁষা পুকুরের পাড়ে বোচার মাকে বসে থাকতে দেখা যায়। পরনের শাড়ি এত সাদা, জ্যোৎস্নায় ঠাহর পাওয়া যায় না। পাশে শুয়ে থাকা স্বামীর মনের কথাই কিছু ঠাহর পাওয়া যায় না। রাগে গা জ্বালাপোড়া করে তার। শরীরের ওপর থেকে কৃষ্ণধনের হাতটা ঝটকা দিয়ে ফেলে দেয় সুলতা। অহনো যাও ওই মাগির বাসায়? কিউ কও তুমি? ওর ঘরের দিকে মুখ কইরা মুতিও না। তাইলে থাকতে দিছো কেন নিজের জমিতে? কামলা নাও কেন? আমি দিছি তো বাপের ওপর কথা কওয়ার সহবত শিখি নাই। ঘরে বউ থাকতে অন্য মেয়ে মানুষের সঙ্গে শোয়া সহবত শিখছো। এই কি মুহের ভাষা? বাড়ির বউ না তুমি? দেখি এই দিকে আসো। এই মাগিরে কি করে জব্দ করতে হয় জানা আছে কৃষ্ণধনের। ডান হাত দিয়ে সে সুলতার ঈষৎ ফুলে থাকা বুকটা টিপতে থাকে। সুলতার বুজে আসা গলা দিয়ে ফিসফিসে আওয়াজ বেরোয়। পিঠের ওপর দিয়ে সুলতার খিমচে ধরা হাতটা আস্তে আস্তে সরায় কৃষ্ণধন। হগলি তো তোমার, কিন্তু অহন আনশান কিছু হয়ে গেলে বাপ আস্ত রাখত না। যদি না বাঁচি আর বিয়া করবা না, ওই মাগিরেই ঘরে তুলবা, তাই তো? ছিছি, মরবা কেন? তুমি মরলে আমিও বাঁচব না, ছেড়ি দুইটাও ভাইসা যাইব। সুলতা ঘন হয়ে আসে স্বামীর শরীরে। নেতানো বাড়াটা শক্ত মুঠোয় ধরে নিশ্চিন্তে ঘুমায় রাতটুকু। মুঠি আলগা হয়ে এলে নিঃশব্দে উঠে আসে কৃষ্ণধন। পাতলা জ্যোৎস্নায় চারদিক কেমন অচেনা ঠেকে। তাদের ক্ষেত খলান পার করে জমির শেষ সীমানায় জিগা গাছটা বেঢপ দাঁড়িয়ে আছে। তার পাশের ছাপড়া ঘরটাও অস্পষ্ট দেখা যায়। ঘরের ভিতরের প্রাণী দুটিকে দেখা যায় না শুধু। সেই দিকে তাকিয়ে বিড়ি ধরায় কৃষ্ণধন। ধান কাটার পরের মাসগুলায় খালের জল উঠতে থাকে। খেতে পড়ে থাকা ধানের মোথা মায়ে তাড়ানো বাপে খাদানো ছেলের মতো অভিমানে রুখা সুখা। তার উপর দিয়ে হন করে হেঁটে আসলে পা কেটে যায়। তাও গতি কমে না বোচার মার। খেসারি কলাই বোনা শুরু হতে এখনো অনেক দেরি আছে। ততদিন সে সুনীল মাস্টারের বাড়ি বাসন মাজার কাজ করে। প্রতি বছর এমনই চলে। এইবারটা একার পেটের জন্য কাজ না করলেও চলতো। অভ্যাস বসে তবু সে যায়। ছাইয়ের গাদার পাশে ডাই করে রাখা বাসন একটার পর একটা মাজে। কড়াইয়ের কালি তুলতে ঘষতেই থাকে সে বালি দিয়ে, ছাই দিয়ে, তেঁতুল দিয়ে। এক ফোঁটা কালিও যেন না থাকে। ডানা খুইলে আসতে চায় তার, কিন্তু হাত থামে না। এক সময় পাটশোলার বেড়ায় লকলকে মাকাল ফলের লতায় ঝোলা লাল ফলগুলোতে চোখ আটকায় তার। থোপা থোপা ফল কাকে ঠুকরিয়ে ভেতরের ছাই বার করে ফেলে, দলা দলা গুয়ের মতো। ফলের ভেতরটা দেখে গা গোলায় বোচার মার। থুক করে থুতু ফেলে সে। এই বাড়িতে কাজ করতে করতে এক সন্ধ্যায় সে শুনেছিল সুলতার আবার মেয়ে হওয়ার কথা। দিনটা তার মনে আছে, কারণ একখান কাপ সেদিন সে ভেঙে ফেলেছিল, আর মায়নাও কাটা গেছিল তাই। আসলে বোচার মা হিসেব মেলানোর চেষ্টা করছিল। সে তো উপেন ওঝার বউয়ের কাছ থেকে তখনও গিয়ে উঠতে পারেনি। যাওয়ার কথা ভাবছিল খালি, বান মারার কথা ভেবেছিল খালি, উপেনের বউয়ের হাতে পায়ে ধরে, কিন্তু মারেনি। টাকার জোগাড় হয়নি, জিনিসপত্রের জোগাড়ও হয়নি, সে কিছুই করতে পারেনি। তাও বউটার আবার মেয়েই হলো। সেই রাতে ঘরের বেড়ার ওই ধারে মশমশ আওয়াজে সে টের পায় ঘরের ভেতরে ঢুকতে চায় কেউ। পুরনো অভ্যাস বশেই তার কান এই আওয়াজ চিনতে ভুল করে না। মুখ দিয়ে একটা গোঙানি বার হওয়ার আগেই কৃষ্ণধন পেরে ফেলে তাকে। ঝটাপটি করার কোনো চেষ্টাও অবশ্য সে করে না। মুনিবাসের বেড়ার নামমাত্র আড়ালে জ্বরে কাহিল বোচা ঘুমোচ্ছিল। তার চুপ থাকার কারণ তাও হতে পারে। নাকের রন্ধ্রগুলোয় তামাক আর ঘামের চেনা গন্ধটা রা রা করে ঢুকছিল, আর কান শুনতে পাচ্ছিল চাপা হিসিসানি।
বোচারে আমি নিতে আসছি, বোচা আমার বেটা, আমার আমার। প্রতিটি ধাক্কার সাথে আমার শব্দটা জোরালো হয়ে উঠছিল। অন্ধকারে ঠোঁট ফাঁক হচ্ছিল বোচার মার, নিঃশব্দে। বাসনগুলো রান্নাঘরের পীড়ায় সাজিয়ে রাখে বোচার মা। সন্ধ্যার আগেই ফিরবে আজকে। মাস্টারের বাসা তার ঘর থেকে কম দূরে না। বিকেলের আকাশ নাছর লাল হয়ে কুল গাছের মাথায় আটকে থাকে। কুল ফুলের গন্ধে গায়ে কাঁটা দেয় বোচার মার, কেন জানি। খালপাড়ের রাস্তা পার হয়ে সে আর একটা বক ডানা সরসরিয়ে খালের দিকে উড়াল দেয়। বকটার হলুদ চকচকে চোখ খালের কাদায় বিঁধে আছে। টাকি মাছগুলিও খলখল শব্দ বন্ধ করে কাদার নিচে ঝিম মেরে থাকে। এই জায়গায় মুসলমানদের কবর ছিল। রায়ধন এইখানে মন্দির বানিয়েছে। বউ মরার পর তার চিতার ছাই কলসে ভরে এই মন্দিরে রেখেছে। এই কলসের পাশে এখন আরেকটা ছোট কলসে রাখা আছে বোচার হাড় মাস ছাই। রায়ধনের ক্ষেত খলিয়ান তার ভাইয়ের বেটারা গিলে ফেলেছে, যেভাবে মাত্র 5 দিনের জ্বর গিলে ফেলেছিল বোচাকে। খালি মাঠের ওপর দিয়ে যেতে যেতে বোচার মার কানে আসে বিনবিনানি সুর। মনসার পালা চলে নাকি কোথাও? চাঁদবেনের 6 পোলা ডুবলো একে একে। সপ্তডিঙা মধুকর লক্ষিন্দরের লোহার বাসর তয়ের হইছে। সুরটা গলায় আনার চেষ্টা করে বোচার মা। রাসমেলার মাঠে মনসার পালা শুনেছিল সে একবারই। বোচা তখন পেটে। কৃষ্ণধন এক সন্ধ্যায় মনসার গান শুনবে বলে নিয়ে গিয়েছিল তাকে। ছোট একটা কাগজের পুরিয়া হাতে গুজে বলেছিল, খায়ানিস, প্যাট হইব না তাইলে, পাপটারে নিকেশ কইরা ফেলিস। না, খায়নি সে, কাউকে কিছু বলেও নি। আজকে এইখানে মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে তার হঠাৎ খুব আমোদ হয়। সে বোচার মা কেমন করে যেন রায়ধন বুড়ার ক্ষেতের দক্ষিণ কোণে ঢিবির ওপর এসে দাঁড়িয়েছে। নমস্কার। আমরা আলোচক তপনকর ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি। খুব 2-4 কথাই বলছি। প্রথমত আমি গল্পগুলোর আলোচনার মধ্যে আর যাচ্ছি না এই কারণেই, আপনারাও শুনেছেন, সময়ও নেই, পরের অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এখানে গল্প পাঠের ক্ষেত্রে একটা বোধহয় মানে ন্যূনতম একটা শব্দের ব্যবহার করা উচিত। অন্তত 1500 শব্দ কি 1600 শব্দের ওপরে গেলে গল্পটা শোনা এবং সেই নিয়ে আলোচনা করার পক্ষে খুব অসুবিধাজনকই হয়, রেশ রাখা যায় না আর কি। উত্তরবঙ্গের এবং মালদার আরেকটি সেখানকার পটভূমিতে লেখা, আর গল্পটি অনেক বড় গল্প, বেশি বড় গল্প, ছড়িয়ে গেছে অনেক, যার ফলে মনোসংযোগ রাখাও অনেক সময় মুশকিল হয়ে পড়েছিল।